আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেটার মিতে স্বাগতম। আসলে আজকে আমি যেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে ফাইন্যান্স রিলেটেড বিষয়। আমি আসলে এই ভিডিওটি করতে চাচ্ছি তাদের জন্য যারা কোনোভাবে পড়াশোনার সুযোগ হয়নি, হয়তোবা ফাইন্যান্স সম্পর্কে জানতে চাচ্ছেন, অথবা সামহাও আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাসেট অথবা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানতে চাচ্ছেন। আহ, আমি সেই ক্ষেত্রে আশা করি যে এই ভিডিওটি আপনাদেরকে সামহাও বেনিফিটেড করে থাকবে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো আজকের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টার থেকে যে লার্নিং আউটকামস গুলো আমরা জানতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এন্ড দ্য ফিচার্স অফ ইচ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, দেন দ্য ডিফারেন্সেস among securities or financial instruments, the roles of financial markets. So financial assets and financial markets. What are financial assets? Financial assets দুই রকম হতে পারে, একটা হচ্ছে রিয়েল অ্যাসেটস আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো asset divided two broad categories. Real assets হচ্ছে land, gold and machinery, and financial assets হচ্ছে unit trusts, bonds, stocks and currencies. Example: real asset whose value is not dependent on other people's claim and it can stand on its own and may be exchanged with another real asset. রিয়েল অ্যাসেট বলতে বোঝায় এমন একটা অ্যাসেট যেটার ভ্যালুটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। যেমন ল্যান্ড, গোল্ড, মেশিনারি, এটার ভ্যালু, ইট হ্যাজ ভ্যালু ইটসেলফ, ইট ডাজন্ট রিলাই অন এনি আদার অ্যাসেট টু ইনক্রিজ অর ডিক্রিজ ইটস ভ্যালু। সো রিয়েল অ্যাসেট যেটা সেটার ভ্যালুর সাথে অন্য কোনো কিছু রিলেটেড না। রিয়েল অ্যাসেট দুই রকম হতে পারে, একটা হচ্ছে টানজিবল অ্যাসেট, অর্থাৎ যেই অ্যাসেটটা ছোঁয়া যায়, দেখা যায় সেটাই হচ্ছে, স্পর্শ করা যায়, সেটা হচ্ছে টানজিবল অ্যাসেট। অন দি আদার হ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কল্ড ইনটানজিবল অ্যাসেটস। ইনটানজিবল অ্যাসেটসটা হচ্ছে কপিরাইটস, পেটেন্টস, এটা। এখন কপিরাইটস, পেটেন্টস এটা তো অথবা কোনো কোম্পানির যেমন ধরেন কোনো কোম্পানির একটা পপুলারিটি, এটাও কিন্তু এক ধরনের অ্যাসেট। কোনো কোম্পানি ব্র্যান্ড ইমেজ, এটা হচ্ছে এক ধরনের অ্যাসেট, বাট এটা আপনি দেখবেন না এবং এটা হচ্ছে ইনটানজিবল। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অ্যাসেট হুজ ভ্যালু ইজ সাবজেক্ট টু দ্য ক্লেম স্টেটেড ইন দ্য মার্কেট। এর ফাইন্যান্সিয়াল অ্যাসেটটার ভ্যালু এটা হচ্ছে মার্কেটের মধ্যে উল্লেখ করা থাকে, মার্কেটের উপর ডিপেন্ড করে, ফাইন্যান্সিয়াল মার্কেটের উপরে। এরপরে রিয়েল অ্যাসেট আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ডিফারেন্স যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে স্টক অ্যান্ড বন্ডস easily bought and sold in financial market on daily basis, rather a few hundreds of vehicle are sold in automobile market. অর্থাৎ ফাইন্যান্সিয়াল, যেমন অটোমোবাইল মার্কেট হচ্ছে রিয়েল এসেট, ঠিক আছে, এটা আহ, আহ, হচ্ছে রিয়েল এসেট, বা ফাইন্যান্সিয়াল এসেটটা হচ্ছে স্টক, বন্ডস। তো এটা ডিফারেন্সটা যদি আমরা দেখি তাইলে ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আপনি ইজিলি আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। আপনি সাপোজ আপনি যদি কোনো একটা স্টক কিনেন, সেই স্টকটা আপনি ইজিলি মার্কেটে সেল করতে পারবেন, but price might differ, right, on daily basis. Okay, then uh, information on financial asset is reliable and transparent. As a result, it is easily traded, while reliability of information on real asset can be questionable. এটা আসলে আর্গুয়েবল। ইন থিওরি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে ইনফরমেশনগুলো পাবেন এটা তারা ক্লেম করে যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে রিলায়েবল, কোনো মিথ্যা নাই এখানে। বাট রিয়েল এসেটের যেটা, যেমন ধরেন আমি যদি একটা ওল্ড ল্যাপটপ বিক্রি করতে চাই, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যদি বলি, সেই ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের প্রাইসটা আমি
ডিটারমাইন করতেছি আমার নিজের জাজমেন্টের বেসিসে, বাট আমি যার কাছে বিক্রি করবো তার কাছে প্রাইসটা হয়তো বা কোয়েশ্চেনেবল হইতে পারে, এটাই বোঝানো হয়েছে। এরপর হচ্ছে ইনভেস্টর বাইস ফাইন্যান্সিয়াল অ্যাসেট মেইনলি ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড নট ফর কনজাম্পশন। ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা মোস্টলি ইউজ করা হয় হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, বাট ইনভেস্টমেন্ট আমরা কেন করি? ইনভেস্টমেন্ট করি হচ্ছে আমরা প্রফিট পাওয়ার জন্য, তাই না? তো নট ফর কনজাম্পশন মানে এটা আপনি তো এটা ডেফিনেটলি এটা আপনি ইউজ মানে কনজিউম করবেন না অন্যান্য আদার প্রোডাক্টের মতো, মানে এটার আপনি এনজয় করবেন না, তাই না? তারপর হচ্ছে ইটস হ্যাভ টু বি কনভার্টেড ইনটু রিয়েল এস্টেট ইন অর্ডার টু কনজিউম। ওকে, ইট ইজ হ্যাভ টু বি কনভার্টেড ইনটু রিয়েল এস্টেট ইন অর্ডার টু কনজিউম। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে আপনার রিয়েল এস্টেটে কনভার্ট করতে হবে যদি কনজিউম করতে চান। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আপনার একটা স্টক আছে, স্টকটা আপনি বিক্রি করলেন, বিক্রি করার পর সেই টাকা দিয়ে আপনি একটা টেলিভিশন কিনলেন, তো টেলিভিশন কিনলে সেটা হচ্ছে আপনার রিয়েল এস্টেটে পরিণত হলো। এই রিয়েল এস্টেটটা আপনি টেলিভিশন দেখবেন, নিউজ দেখবেন, তারপরে বিভিন্ন কিছু দেখবেন, এটাতে আপনি এনজয় করবেন। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ক্যান বি ডিভাইডেড ইনটু টু, ঠিক আছে? তো অ্যাসেট ক্যান বি ডিভাইডেড ইনটু টু, এটা হচ্ছে রিয়েল অ্যাসেট আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আবার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ক্যান বি ডিভাইডেড ইনটু টু, হুইচ ইজ কল্ড মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আর নন মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। নন মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে আছে হচ্ছে financial asset that either not for profit trading or difficult to trade, such as certificate deposit and considered safe investment because risks are usually lower. However, it's offer high liquidity where investors easily convert assets into cash. ওকে, এখানে যেটা বোঝানো হয়েছে, আপনার যদি এফডি করা থাকে, সার্টিফিকেট ডিপোজিট বলতে এফডি, তো এফডি বা এফডিআর যদি বলি, এটা হচ্ছে আপনার লো রিস্ক, আপনার অল্প কিছু রিস্ক নিতে হবে, ঠিক আছে? মানে নাই বললেই চলে কোনো রিস্ক। তো বাট এটা আপনার নন মার্কেটেবল, এটা আপনি অন্য কারো কাছে তো বিক্রি করতে পারবেন না, ঠিক আছে? বাট এটার হাই লিকুইডিটি আছে, যেমন আপনি এনি টাইম, অলমোস্ট এনি টাইম আপনি আপনার এফডিটা ভাঙাইতে পারবেন। এরপর হচ্ছে মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট দ্যাট ক্যান বি বট অ্যান্ড সোল্ড টু আদার ইনভেস্টরস, যেমন স্টকস অ্যান্ড বন্ডস। ওকে, মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট দ্যাট ক্যান বি বট অ্যান্ড সোল্ড টু আদার ইনভেস্টর, অর্থাৎ এই স্টকস বন্ডস আপনি স্টক মার্কেটে আপনি সেল করতে পারবেন, অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবেন, এটাই হচ্ছে মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেট। মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। একটা হচ্ছে মানি মার্কেট সিকিউরিটিস, ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিস, আর হচ্ছে ডেরিভেটিভ সিকিউরিটিস। ওকে, এরপরে এগুলো নিয়ে আমি এখন ফার্দার ডিসকাস করব। মানি মার্কেট সিকিউরিটিস হচ্ছে মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইস্যুড বেসড অন মানি অ্যান্ড ভ্যালুয়েশন ক্লোজলি রিলেটেড টু দ্য চেঞ্জেস অফ ইন্টারেস্ট রেট। মানি মার্কেট সিকিউরিটিস, ঠিক আছে? মানি মার্কেট সিকিউরিটিস বলতে বোঝায় হচ্ছে আপনার ইটস ইউজুয়ালি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড actively traded in a secondary market, and the issuer are companies, financial institutions and government. Money market securities বলতে বোঝায় নর্মালি ছয়টা মেইন ইনস্ট্রুমেন্টস মানে ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস বলতে এখানে বোঝানো হয়েছে ছয় টাইপের মানি মার্কেট সিকিউরিটিস আপনি বাজারে পাবেন। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ট্রেজারি বিলস অথবা টি বিলস। ট্রেজারি বিলস ইউজুয়ালি, এটা আসলে ইউএস এর পার্সপেক্টিভে বলা হয়েছে। ট্রেজারি বিলস ইজ ইউজুয়ালি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড কনসিডার্ড রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট সিন্স ইট ওয়ার গ্যারান্টেড বাই গভর্নমেন্ট, so it considered risk free, issued by government, and in Malaysia it's called Malaysian Treasury bills. Okay, then হচ্ছে negotiable certificate of deposit NCD. Upon maturity of NCD, the holder will receive principal and interest from the bank. If investors need money immediately, they could sell NCD before maturity through dealer, and in Malaysia it's called negotiable instruments of deposits NID. Commercial paper, commercial paper which is issued to investors by company, and upon maturity the holder will receive principal and interest from company. এটা হচ্ছে কমার্শিয়াল পেপার। এরপর হচ্ছে ইউরো ডলার্স আছে, ইউএস ডলার
denominated deposit held in foreign bank, এরপরে হচ্ছে repurchase agreement RP, এরপরে এটা হচ্ছে how does repurchase agreement occur, the mechanism of repurchase agreement, then the last but not the least is called bankers acceptance. ওকে, দেন হচ্ছে ইফ উই মুভ অন, আসলে মানি মার্কেট সিকিউরিটিস যেগুলা, এগুলা ছয়টাই নর্মালি মোস্ট কমন। ইসলামিক পার্সপেক্টিভে এটা মাইট ডিফার, বাট কনসেপ্ট ইজ অলমোস্ট সেম। বাট নর্মালি পিপল, নর্মালি আমাদের ইন্টারেস্ট বেশি যেটা, উই বিকাম সো মাচ এক্সাইটেড ওয়েন ইট কামস টু ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিস। সো ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিসের ক্ষেত্রে যদি আসি, marketable financial assets that are invested for long term investment, এখানে হচ্ছে 1 year। তো it consists of fixed income securities and equity securities। ইকুইটি বলতে বোঝানো হয়েছে এখানে স্টক অথবা শেয়ার। ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বলতে বলতে পারেন প্রেফার্ড, প্রেফার্ড শেয়ার, নো সরি নট প্রেফার্ড শেয়ারস। এই ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বলতে বোঝানো হয়েছে বন্ডস। Fixed income securities হচ্ছে marketable financial assets that provide fixed payment to the owner during the shelf life of financial assets। bonds বোঝানো হয়েছে fixed income securities। তো types of fixed bond users হচ্ছে treasury bonds, federal agency bonds, municipal bonds, corporate bonds। এরপরে this is the most exciting part, equity securities, অর্থাৎ যেটা আমরা বাংলাদেশে বলে থাকি শেয়ার মার্কেট, শেয়ারস। দেন এইগুলাই চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি, সিএসসিতে এইগুলাই ইয়ে করা হয়, ট্রেডেড হয়। তো ইকুইটি সিকিউরিটিসের মধ্যে আপনার যেটা আছে সেটা হচ্ছে মার্কেটেবল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস দ্যাট আর ইস্যুড টু ইনভেস্টর্স বাই কোম্পানি। ইট রিপ্রেজেন্ট দ্য শেয়ার ওনারশিপ দ্যাট বিলংস টু ইনভেস্টর্স, শেয়ার হোল্ডার্স। দেন টাইপস অফ ইকুইটি যদি আমি কনসিডার করি তাহলে দুই ধরনের আছে, একটা হচ্ছে অর্ডিনারি শেয়ারস অথবা কমন স্টক, আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারস অথবা প্রেফার্ড স্টকও বলা হয়। তাহলে শেয়ার মানে কি? শেয়ার জিনিসটা হচ্ছে আপনার একটা, আপনার শেয়ার বলতে আপনার যেটা আমি যদি একেবারেই লেইম্যান টার্ম অথবা সিম্পল টার্মে বুঝাই, মনে করেন একটা কেকের থেকে আপনি যখন একটা পিস কেটে দেওয়া হয় আপনাকে, সেটাই হচ্ছে আপনার কেকের মধ্যে আপনার শেয়ার। ঠিক আছে, শেয়ার আছে। তো সেম এরকম আপনার যখন এক শেয়ার কিনলেন কোম্পানি থেকে, এটাই হচ্ছে আপনাকে একটা পিস অফ কেক দেওয়া হলো, বাট ওই দ্যাট মিনস আপনার ওই কোম্পানিতে শেয়ার হোল্ডিং আছে, আপনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হইলেন, মানে আপনি ওই কোম্পানির ওনার। ইন এ সেন্স আপনার চিন্তা করতে হবে আপনি ওই কোম্পানির ওনার। তাহলে আপনার অর্ডিনারি শেয়ার হোল্ডার আর কমন অথবা কমন শেয়ার হোল্ডার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের মধ্যে ডিফারেন্সটা কি? অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস অ্যান্ড রিসিপ্ট রিটার্নস ইন ফর্ম অফ ডিভিডেন্ডস অ্যান্ড ক্যাপিটাল গেইন। অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা, তারা হচ্ছে ভোটিং রাইটস থাকে। মোস্ট অফ দ্য শেয়ারস উই সি ইন দ্য মার্কেট অ্যাকচুয়ালি is called common stock or ordinary shares, অর্থাৎ preference shareholders less common। ওকে, সো মেইন ডিফারেন্সটা কি? একটা হচ্ছে আপনার অর্ডিনারি শেয়ার হোল্ডারের ক্ষেত্রে আপনি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ভোটিং রাইটস থাকবে আপনার। মনে করেন জেনারেল মিটিং এর সময়, কোম্পানির অ্যানুয়াল মিটিং এর সময় ভোটিং রাইটস থাকবে, আর রিসিভড রিটার্ন ইন ফর্মস অফ ডিভিডেন্ডস, আপনি ডিভিডেন্ডস এবং ক্যাপিটাল গেইনসের উপরে লাভ করতে পারবেন। এটা নিয়ে আমি আলাদা ভিডিও আমি করব, ডিভিডেন্ডস এবং ক্যাপিটাল গেইনস কি। ওকে, তারপর হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স হচ্ছে নো ভোটিং রাইটস অ্যান্ড রিসিভড ফিক্সড ডিভিডেন্ডস। ওকে, অর্থাৎ আপনার কোনো, আপনি বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে কে সিলেক্ট হবে, কি হবে না হবে, এই সমস্ত ক্ষেত্রে যখন অ্যানুয়াল জেনারেল মিটিং, জিএম বলে, এই সময়টা যখন আপনার কোনো মিটিং হবে কিছু হবে, তখন আপনার কোনো নো ভোটিং রাইটস, ঠিক আছে আপনার, বাট আপনি ফিক্সড ডিভিডেন্ডস পাবেন। ঠিক আছে, প্রেফার শেয়ার হোল্ডারের ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা বেনিফিট আছে সেটা হচ্ছে যে কোম্পানি যখন ব্যাংক্রাপ্টেড হবে তখন প্রেফার্ড শেয়ার হোল্ডার্স অর্ডিনারি শেয়ার হোল্ডার্সের আগে সে
তার মানিটা ক্লেম করতে পারবে। ডেফিনেটলি সবার আগে হচ্ছে বন্ড, যারা বন্ড হোল্ডার যারা তারা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আরো ফার্দার ডিটেইল ডিসকাস করব। আচ্ছা, তাহলে শেয়ারস, টু মেইন টাইপস অফ শেয়ারস হচ্ছে অর্ডিনারি শেয়ারস, প্রেফারেন্স শেয়ারস। আমি যদি ডিফারেন্সটা টেবিলের মাধ্যমে দেখাইতে চাই, টেবিলের মাধ্যমে, তাহলে দ্য হোল্ডার্স হ্যাভ নো ভোটিং পাওয়ার হচ্ছে অর্ডিনারি শেয়ারস, বাট প্রেফারেন্স শেয়ারস দ্য হোল্ডার্স হ্যাভ ওকে, সরি, দ্য অর্ডিনারি শেয়ারসের ক্ষেত্রে দ্য হোল্ডার্স হ্যাভ ভোটিং পাওয়ার, বাট প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে দ্য হোল্ডার্স হ্যাভ নো ভোটিং পাওয়ার। হোল্ডার্স রিটার্নস কাম ফ্রম অ্যাপ্রিসিয়েশন ইন দ্য মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারস অ্যান্ড রিসিভিং কোম্পানি ডিভিডেন্ডস। অর্থাৎ যখন শেয়ার প্রাইস বাড়ে অথবা কমে, এখান থেকে আপনার কি হয়, শেয়ার এপ্রিসিয়েশন হয়, ঠিক আছে। তো আপনি ডিভিডেন্ডসও পাবেন, এপ্রিসিয়েট হইলো। ডিভিডেন্ডস এক ধরনের ইনকাম, এপ্রিসিয়েশন হওয়ার কারণে আরেক ধরনের ইনকাম। তার মানে এপ্রিসিয়েশন হইলে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইনস, আর ডিভিডেন্ডস হচ্ছে আপনার একটা ইনকাম পাইলেন। তাইলে দুইভাবে লাভ করা যায়, আপনি শেয়ার থেকে দুইভাবে লাভ করতে পারবেন। বাট প্রেফারেন্স শেয়ার হোল্ডারের ক্ষেত্রে আপনি রিসিভ ডিভিডেন্ডস বিফোর অর্ডিনারি শেয়ারস। অর্থাৎ এই যে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে, এই ডিভিডেন্ড দেওয়ার আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেওয়া হয়। বাট আপনার শেয়ার প্রাইস সেম, আপনি যেই দামে কিনলে সেই দাম, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি ক্যাপিটাল গেইনটা নাই, এখানে ক্যাপিটাল গেইনের সুবিধাটা নাই। হোল্ডার্স ফেস হাইয়ার রিস্ক, অর্ডিনারি শেয়ারের ক্ষেত্রে রিস্ক হাই কম্পেয়ার টু প্রেফার শেয়ার, যেটা বললাম। হোল্ডার্স ক্যান ক্লেম দ্য কোম্পানিজ অ্যাসেট বিফোর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স ইফ দ্য কোম্পানিজ গো ইনটু লিকুইডেশন। ওকে, দেন হচ্ছে আহ, একটু আগে যে বললাম সিকিউরিটিজ টাইপের মধ্যে ডেরিভেটিভ সিকিউরিটিজ হচ্ছে আরেকটা সিকিউরিটিজ। এটা অনেক sometimes it can be quite complex. Derivative securities is not encouraged to trade this kind of securities unless এটা হচ্ছে আপনি যদি ফিউচার্স অথবা ফরওয়ার্ডে ট্রেড না করেন। আচ্ছা, এটা এখানে আবার ডিটেইল ডিসকাস করব আমি। আচ্ছা, এই ডেরিভেটিভ সিকিউরিটিজ হচ্ছে ইটস it is tools for short-term investments and mainly used to manage risks, hedging and speculating purposes. Acha, it's also tools the investors agree to commit themselves to undertaking certain contracts in futures and had maturity dates. Acha, there are 4 types of derivative securities. একটা হচ্ছে forward, futures, options, swaps. ডেরিভেটিভ সিকিউরিটি আছে ফরওয়ার্ডটা, ফরওয়ার্ড ফিউচার্স মোস্টলি ইউজ হয় হচ্ছে আপনার গুডস, গুডসের ক্ষেত্রে। গুডস বলতে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে, যেমন অয়েল, তারপরে ফার্মাররা ইউজ করে কৃষি পণ্যের ক্ষেত্রে, এগ্রিকালচারাল প্রোডাক্টস। আর অপশনস আছে, অপশনসও আবার ক্যান বি ভ্যারাইটিস, সো মেনি টাইপস। দেন সোয়াপস আছে। এরপরে হচ্ছে classifying financial assets. Generally, securities issued by government are less risky and have lower return than securities. যে এটা তো একবারে একটা কমন একটা কথা যে হাই রিস্ক হাই রিটার্ন, লো রিস্ক লো রিটার্ন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যেহেতু লেস রিস্কি সেহেতু লো রিটার্ন সিকিউরিটিস, যেটা গভর্নমেন্ট ইস্যুড। আর যেটা আপনি স্টক মার্কেট বা ইয়েতে পাবেন সেই সিকিউরিটিসগুলোর রিটার্ন হাই বাট রিস্কও হাই। এরপর হচ্ছে হোয়াট আর ফাইন্যান্সিয়াল মার্কেটস। ইট ইজ এ প্লেস হোয়ার পিপল বাই অ্যান্ড সেল সিকিউরিটিস, প্লেস হোয়ার ফর issuer to obtain financing and investors to invest their money, transfer of liquidity enabled from investors who does not need money to another investors who needs money. ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রাইমারি মার্কেট হচ্ছে মার্কেট দ্যাট ইস্যুস ফাইন্যান্সিয়াল অ্যাসেটস টু ইনভেস্টরস। অর্থাৎ প্রাইমারি মার্কেটে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে আপনার ইনভেস্টরকে ইস্যু করা হবে। এরপর হচ্ছে আইপিও, ঠিক আছে। আইপিও হচ্ছে অর্ডিনারি, যেটা যখন কোম্পানি ব্যাংক পাবলিক লিস্টেড হয় তখন কোম্পানি আইপিওর মাধ্যমে এই কাজটা করতে হয়। অর্ডিনারি শেয়ারস অফ কোম্পানি সোল্ড টু ইনভেস্টর্স ফর ফার্স্ট টাইম ইন প্রাইমারি মার্কেট। দেন হচ্ছে সেকেন্ডারি মার্কেট হচ্ছে দ্য সিকিউরিটিস হোয়ার দে
they will be traded among investors in the market. যখন আপনার শেয়ারগুলো অলরেডি প্রাইমারি মার্কেটে ট্রেড হয় তখন এটা আপনি সেকেন্ডারি মার্কেটে মুভ করবেন, মুভ করে ওইখানে ট্রেড করা যায়। তো দ্য ট্রেডিং ইন সেকেন্ডারি মার্কেট ইজ ডান আইদার স্টক এক্সচেঞ্জ অর ওভার দি কাউন্টার। দেন সিকিউরিটি কমিশনস, সিকিউরিটি কমিশন হচ্ছে যে এটা যেমন ইউএসএ তে এটা বলা হয় সিকিউরিটি এক্সচেঞ্জ, এসই, বা সিকিউরিটি কমিশনও বলে। এরপরে বুরসা মালয়েশিয়া বলা হয়, মালয়েশিয়ার সিকিউরিটি কমিশনকে বুরসা মালয়েশিয়া বলা হয়। So that's all for today's topic. I hope this video will be very helpful those who are interested in financial market or financial assets or in stock market. I really appreciate for watching the video, and please like the video if you really like it, and of course please if you are not yet subscribed my channel, please subscribe it. And if you want to know in any particular topic related to finance, of course let me know in the comment box. Thank you very much for watching the video.